আমি বলছি আপনাদের, ওই রাতে আমি দেখেছিলাম দীপেন আর ইরাকে একসাথে। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না, আমি বাঁচতে। আর তুমি আমাকে ছাড়া অন্য কাউকে কি করে বিয়ে করছো? যখন আমি নিচে পৌঁছলাম তো ওরা দুজন চলে গিয়েছিল, আর দীপেনের ঠিকানা ইরার পুরনো চিঠি থেকে আমি পেলাম। তারপরে আমরা ওর পুরনো বাড়িতে গেলাম। এ কি, দীপেন এখানে? ইরা, 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 ইরা মা। বাবা, এই দেখো দীপেন ওর ফোনে ওর মৃত্যুর কারণ লিখেছে। কি লিখেছে এখানে? ইরা কে ছাড়া না আমার জীবনের কোনো মানে আছে না লক্ষ্য। ইরা আমার যদি না হয় কারোর হবে না। বিদায়। ও যদি আমার না হয় তাহলে কারোরই হবে না। আচ্ছা, এমনটা নয় তো যে দীপেন মারা যাওয়ার আগে ইরাকে কোনো ক্ষতি করে দিয়েছে? হ্যাঁ পঙ্কজ, হ্যাঁ দীপেনের বোন শালিনীর মোবাইল ফোন ট্র্যাক হয়ে গেছে। শালিনীর মোবাইল ফোনের নেটওয়ার্ক অনুযায়ী ও তো সকালেই এসে গেছে এখানে। হ্যাঁ, কিন্তু আমাদের ফোন তুলছে না কেন? ব্লাস্ট! শালিনী, 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 শালিনী! শালিনী, শালিনী! শালিনী, শালিনী! অভিজিৎ, অভিজিৎ সাবধানে। কে ওখানে? হ্যাঁ অভিজিৎ, দয়া এবার চোখ ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। এটা তো ভালো হয়েছে স্যার, আমরা ওই বিষাক্ত গ্যাসে বেশিক্ষণ থাকিনি। কিন্তু স্যার, শালিনী আর ইরার অবস্থা খুব একটা ভালো নয়। ডক্টর ওদের দেখছে। যে কোন বিষাক্ত গ্যাস ছিল ওখানে? স্যার সেটা তো জানি না, কিন্তু আমার মনে হচ্ছে টাইম স্মোক বোম ছিল ওখানে। এই দীপেন স্যার পুরো প্ল্যান করে রেখেছিল। আত্মহত্যার পরে ও ইরাকেও রাস্তা থেকে সরাতে চেয়েছিল। হ্যাঁ স্যার, ও তো সুইসাইড নোটে লিখেও ছিল যে ইরা যদি ওর না হয় কারোর হবে না। স্যার, হ্যাঁ ডক্টর, ইরা কেমন আছে? স্যার ও এখন আউট অফ ডেঞ্জার, কিন্তু ওর এখনো জ্ঞান ফেরেনি। আচ্ছা, আর শালিনী? আই এম সরি স্যার, আমরা ওকে বাঁচাতে পারিনি। স্যার, স্যার এই দীপেন শুধু নিজের প্রাণ নেয়নি, বরং বরং ওর বোনের মৃত্যুরও কারণ হয়েছে। সেটাই তো। হ্যাঁ শালুকে বলো। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। কি হয়েছে স্যার? শালুকে বলছিল দীপেন আত্মহত্যা করেনি। আরে বলে ফেলো না শালুকে, একবার ফাইনালি বলে দাও, দীপেন আত্মহত্যা করেছে নাকি ওকে খুন করা হয়েছে? বস, আমি জানি যে তোমরা খুবই বিরক্ত হচ্ছ। তোমাদের মনে হচ্ছে শালুকে কোনো কথাই বলছে না। কখনো বলছে ইরা দীপেনকে হত্যা করেছে, কখনো বলছে যে দীপেনের হত্যা ইরা করেইনি,
কখনো বলছে দীপেন আত্মহত্যা করেছে, কখন বলছে দীপেন আত্মহত্যা করেনি। কিন্তু আমি কি করব ভাই, এই কেসটা সূত্র খুব অল্প অল্প করে আসছে। আরে স্যার, যে প্রমাণ পেয়েছেন সেটা নিয়ে কিছু বলুন না। দেখো বস, যখন কোনো মানুষকে ফাঁসির দড়িতে ঝোলানো হয় আর যখন দড়িটায় টান পড়ে তখন ওর শ্বাস বন্ধ হতে থাকে, আর তখন সে শ্বাস নেওয়ার জন্য ছটফট করে, তার ঘাড়টা নড়তে থাকে, আর ঘাড় নড়ার কারণে ফাঁসটা চেপে বসে, আর ওর ঘাড়ের ঠিক পেছন দিকে ওই ফাঁসির দড়ির গিঁটের চিহ্নটা দেখা যায়। হ্যাঁ স্যার, দাগ তো আছে। আর স্যার, এর ঘাটটা এইভাবে হেলে রয়েছে কেন? এটা কিসের জন্য? হ্যাঁ, এর ঘাড়টা হেলে আছে কারণ এ আগেই মারা গেছে। যদি একজন মৃত ব্যক্তিতে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় তবে ও শ্বাস নেওয়ার জন্য ছটফট করবে না, আর সেই জন্যে ওর ঘাড়ের পেছনে গিঁটের চিহ্নটা পাওয়া যাবে না। না, এর পিছনে তো কোনো চিহ্ন নেই। কারণ ঘাড়টা গিঁটের সংস্পর্শে আসেইনি। তুমি নতুন কি আর বললে? আমরা কি এগুলো জানি না? দেখো চালুকে, তুমি শুধু এটা বলো, দীপেনের ঘাড়ের পিছনে ফাঁসির দড়ির গিঁট আছে, হ্যাঁ কিংবা না? দীপেনের ঘাড়ের পেছনে দড়ির গিঁটের চিহ্ন নেই। এসো আমি দেখাচ্ছি। এই দেখো বস, দীপেনের ঘাড়ের ওপর কোনো চিহ্ন নেই। তার মানে খুনি আমাদের ভুল বোঝাচ্ছিল। আগে থেকেই মরে যাওয়া লোককে ঝুলিয়ে দিয়েছে যাতে মনে হয় আমাদের সুইসাইড করেছে। অনেক লম্বা প্ল্যানিং করেছিল। এমন কেউ রয়েছে যে দীপেন আর ইরা দুজনকেই মারতে চেয়েছিল। আর ওই সুইসাইড নোট, সেটাও খুনি লিখেছে। হ্যাঁ স্যার, দীপেনের সুইসাইড নোট দীপেন নিজে লেখেনি। আমি এই মেসেজের অ্যানালাইসিস করিয়েছি একজন লিঙ্গুইস্টিক এক্সপার্টকে দিয়ে। ডক্টর সারিকা, এই লিঙ্গুইস্টিক এক্সপার্ট কি হয়? স্টাইলোমেট্রি নামের একটা শিল্প হয়। যেমন ধরুন, যেমন প্রত্যেক মানুষের আঙ্গুলের ছাপ আলাদা আলাদা হয়, ঠিক তেমনই তার হাতের লেখা স্টাইল, তার ধরন আলাদা আলাদা হয়। প্রত্যেকটা মানুষের লেখার ধরন আলাদা। কেউ অক্ষরগুলোকে একটু ছোট ছোট লেখে, কেউ অক্ষরগুলো বড় বড় লেখে, মাঝখানে অনেকটা ফাঁকা থাকে, কেউ একদম সোজা লাইনে লেখে, কেউ এবড়ো খেবড়ো লেখে। কিছু লোক প্রত্যেকটা অক্ষরের পরে কমা দেয়, যেমন ফ্রেডি দিয়ে দেয়। সবার লেখার ধরন আলাদা আলাদা। এক্সপার্ট এগুলোও বলতে পারেন? শুধু এটুকুই নয়, এক্সপার্ট এটাও বলতে পারে যে টাইপ করেছে সে নারী না পুরুষ। তাহলে সারিকা, ওই সুইসাইড নোট দীপেন লিখেছে কি না? না স্যার, আমি দীপেন আর ইরা দুজনের ফোনসে চেক করেছি, তো আমি একজনের সম্পর্কে জানতে পেরেছি যার লেখার ধরন এক্স্যাক্টলি সুইসাইড নোটের সঙ্গে ম্যাচ করছে। এই যে সেই মেসেজ, এই মেসেজেও সুইসাইড নোটের মতো প্রত্যেকটা সেন্টেন্সের মাঝে 3টে ডট আছে। প্রত্যেকটা সেন্টেন্স শর্ট আর ক্রিস্প, আর প্রত্যেকটা মেসেজ হয় গুড বাই না হলে বিদায় লিখে শেষ করা হয়েছে। যেভাবে ওই সুইসাইড মেসেজে বিদায় লেখা হয়েছিল, এখানে গুড বাই লেখা হয়েছে। আচ্ছা, তার মানে হলো আমরা সেই খুনিকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, হুমকি দিচ্ছি, কি করবি তুই? সিআইডির সামনে কাউকে হুমকি দেওয়া ভালো কথা নয়। কিন্তু আমি এই দাঁড়া! আরে আরে আরে, ললিত বাবু কোথায় পালাচ্ছেন? এটা তো বলে যান যে দীপেনকে খুন করতে গেলেন কেন? এটা এটা আপনি কি বলছেন? আমি কাউকে মারিনি। আচ্ছা, সত্যি কথা বলবি নাকি? বলবি নাকি মাথাটা ঠুকে দেবো নিচে? আমি মেরেছি। প্লিজ প্লিজ আমাকে নিচে নামো, আমাকে নিচে নামো। চল, এক তো তুই দীপেনকে খুন করেছিস, আর তার উপরে এটা দেখাতে চেয়েছিস যে ও সুইসাইড করেছে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি ওর সুইসাইড নোটটা লিখেছিলাম। কিন্তু কিন্তু কি? কিন্তু এগুলো আমি আমার নিজের জন্য করিনি, অন্য কারোর বলাতে করেছিলাম। কার কথায়? ডাক্তারবাবু, আমার মেয়ের জ্ঞান কখন ফিরবে? ভয় পাওয়ার কিছু নেই, খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে যাবে। ললিত,
তোমার হাতে হাত করা কেন লাগানো আছে? আসামির হাতে হাত করা থাকবে না তো কি থাকবে বলুন তো? অপরাধী? হ্যাঁ, এই অপরাধী নিজের অপরাধ স্বীকার করেছে ললিত। দীপেনকে এই মেরেছে। ললিত, এনারা সবাই কি বলছেন আর তুমি কেন করলে এইসব? দেখলেন স্যার, অবাক হওয়ার কি সুন্দর অ্যাক্টিং করছে এরা। যেখানে সত্যি এটাই যে ললিতকে খুন করতে বলার আসল অপরাধী এখানে এই রুমে উপস্থিত আছে। হ্যাঁ, এটা আপনি কি বলছেন? এখানে আমার মেয়ে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর আপনি উল্টে আমাদেরই দোষী করছেন। না, এই জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলছে না, এ সত্যি আর মিথ্যের মধ্যে ঝুলছে। ও জ্ঞান হারায়নি, সব ড্রামা করছে। ইরাই ললিতকে বলেছে দীপেনকে মেরে ফেলার জন্য। এ কি সব কথা বলছেন আপনারা? অবস্থা দেখুন এর। আপনাদের মনে হয় যে এ জেনে শুনে বিষের কন্ট্যাক্টে গেছে? স্যার, ইঞ্জেকশন লাগিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তাড়াতাড়ি। এটা কিসের ইঞ্জেকশন লাগাচ্ছেন আপনারা? সত্যি কথা বলার, এই ইনজেকশনে একটা কেমিক্যাল আছে যেটা শরীরে যেতেই মানুষ সত্যি কথা বলতে শুরু করে। না, শুনুন। ইরা, ইরা, আরে রে, কোথায় যাচ্ছে? দাঁড়াও। ইরা, থামো ইরা। এর মানে হলো যে সিআইডিরা ঠিক কথা বলছেন। আর মিথ্যে বলে কোনো লাভ নেই। এই ললিত তোমার মুখোশ খুলে দিয়েছে। এটা কি করলে ললিত? নিজে ফাঁসছিলে তার সাথে সাথে আমাকেও ফাঁসিয়ে দিলে। এরা এই প্রতিজ্ঞাটাই তো আমরা করেছিলাম ভালোবেসে, যে আমরা একসাথে বাঁচবো আর একসাথে মরবো। কি তোমরা দুজন একে অপরকে ভালোবাসো? এসব কবে? ইরা, তুই তো দীপেনকে ভালোবাসিস। হ্যাঁ, ও চাইতো, কিন্তু হঠাৎ করে ললিতকে ভালোবেসে ফেলে। আর এই সব কিছু করেছে ও নিজের বিয়ে ভাঙার জন্য। কিন্তু ভাগ্যক্রমে ইরার কাছে শালিনীর কল আসে যে দীপেন ইরার বিয়ে আটকাতে এসছে। আর ইরা খুব বড় প্ল্যান করেছিল। দীপেনের কাঁধে বন্দুক রেখেও গুলি চালাতে চেয়েছিল। আর আমরা ভেবেছিলাম যে প্রথমে আমরা দীপেনকে মেরে দেবো। আর অনেক দূরে গিয়ে তোমরা ঘর বাঁধবে, কিন্তু ভুলে গিয়েছিলে তোমরা যে অন্যায়ের পথে কখনো সাফল্য আসে না। বুঝেছো? আমাদের প্ল্যান একদম ঠিকঠাক চলছিল, কিন্তু বাবা আর কার্তিক এসে আমাদের প্ল্যানে জল ঢেলে দিল। আর তারপর আমাদের একটা নতুন প্ল্যান বানাতে হলো। আর ওই নতুন প্ল্যানেও আমার মরার অ্যাঙ্গেলটা ছিলই। বোমের ব্যবস্থা হয়ে গেছে। তুমি বোম ঠিক করে চেক করেছো তো? হ্যাঁ হ্যাঁ, করে নিয়েছি। কিছুক্ষণের মধ্যে বোম ফেটে যাবে। আর লাশের বন্দোবস্ত করেছো? হ্যাঁ, অসুবিধা ছিল, কিন্তু কিছু টাকা দিয়ে ওই লাশটাও পেয়ে গেছি। ব্যাস, তাহলে হয়ে গেছে কাজ। আমি লাশকে আবার নিজের জামা কাপড় পরিয়ে দেবো, আর যখনই বোম ফাটবে তখন সবার মনে হবে যে দীপেনের সাথে সাথে আমিও মরে গেছি। আচ্ছা, আমি বোমটা চেক করেছি। ওকে। শালিনী, আর সেই কারণে তুমি শালিনীকে মেরে ফেলেছো। তো আর কি করতাম? সব দেখে নিয়েছিল, কোনো উপায় ছিল না। কিন্তু একটা কথা বোঝা গেল না, যে ওই বিষাক্ত গ্যাস ব্যবহার করেছিলে কেন? বিষাক্ত গ্যাস দিয়ে তো মুখ বদলে যাবে না ওই মর্গের মৃত লাশটার? হ্যাঁ,
তাহলে তুমি এটা কি করে ভাবলে যে আমরা ওটাকে তোমার লাশ ভাববো? আমরা বিষাক্ত গ্যাস ব্যবহার করতে চাইনি, আমরা ওই বাড়িটাকে বোম দিয়ে ওড়াতে চেয়েছিলাম। কিন্তু এই ললিত ভুল করে কি বোম নিয়ে এসেছিল যেটা ফাটলোই না, ফুস হয়ে গেল। আর এর আগে আমরা আর একটা বোমের ব্যবস্থা করতাম, আপনাদের গাড়ি আসার আওয়াজ আমরা শুনতে পেলাম, তখন আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে হলো। আর ও আমাকে ওখানেই বেঁধে চলে গেল, যাতে সবার মনে হয় যে অপরাধ আমি করিনি, আমার সাথেই হয়েছে। আর তারপর আমি বাড়ির অন্য একটা দিকে গিয়ে লুকিয়ে পড়লাম, যেখানে কোনো গ্যাস ছিল না। আর তারপর আমি ওখান থেকে প্রাণ বাঁচিয়ে পালালাম। আমরা এটা চাইছিলাম যে আপনাদের যাতে মনে হয় এই সমস্ত কাজকর্ম ডিপেন্ড করেছে। ও নিজে তো আত্মহত্যা করে নিল, কিন্তু ইরাকে মারতে অসফল হয়েছিল। নিজেদের জীবনটাকে সুন্দর করবার জন্যে একটা নয়, দুটো নয়, তিনটে প্ল্যান করেছিলে তোমরা। আর দুটো নিরীহ লোকের প্রাণও নিয়েছো তোমরা। এবার জেলের গড়াদের পেছনে পৌঁছতে পৌঁছতে প্ল্যান তৈরি করো ফাঁসি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। কার্তিক বাবা, তোমার বোনের বিয়ের প্রস্তুতি চলছে, কোনো বিষয় কোনো ধরনের যেন খামতি না থাকে। আরে তুমি কোনো টেনশন নিও না, আমি আছি তো, করে নেব। ওহো, বিয়ের বাড়ির ব্যাপার, মেহেন্দির অনুষ্ঠান। আরে দাদা কি করছেন, তাড়াতাড়ি করুন, অতিথিরা তো এক্ষুনি চলে আসবে। আন্টি, তুমি কেন এত টেনশন নিচ্ছ? বিয়ের বাড়ির ব্যাপার আর আমার মেয়ের বিয়ে, টেনশন তো হবেই, তাই না? আমি ওর বেস্ট ফ্রেন্ড হই না? আমি ওর ভালোভাবে খেয়াল রাখ। তুই তাড়াতাড়ি যা, ওর তোকে দরকার হতে পারে। আরে দাদা, ওটা ওখানে নয়, এখানে রাখুন। হ্যাঁ, ইরা, কোথায় হারিয়ে গেছিস? হ্যাঁ, চল, অনেক কাজ বাকি। আমি এখনো বলছি যে দেরি বেশি হয়নি, চলো তাড়াতাড়ি যাই এখান থেকে। আরে আমাদের ছেলের ইরার থেকেও ভালো মেয়ে পাওয়া যাবে। আরে কি সেই একই কথা বলে যাচ্ছ? তোমার যদি জানা না থাকে জেনে ও বুঝে নাও, আমার ছেলে ইরাকে খুব ভালোবাসে এবং ওকেই বিয়ে করবে ঠিক করেছে। হ্যাঁ হ্যাঁ কার্তিক, এক্ষুনি আসছি আমি। অমৃতা, কি হয়েছে? তোর ভাই ফোন করেছে, কিছু কাজ আছে, এক্ষুনি আসছি। আর